পুরাতন হাতের লেখা দলিল কিভাবে পড়বেন আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব। পুরাতন হাতের লেখা দলিল আপনি কিভাবে পড়বেন। একটি পুরাতন দলিল বা যে কোনো দলিলের সব বিষয় পড়তে হবে এমন কিন্তু নয়, কিছু বিষয় পড়লে আপনি জানতে পারবেন এই দলিলটার দাতা কে ছিল, গ্রহীতা কে ছিল, কতটুকু সম্পত্তি বিক্রয় করা হয়েছে, কোন মৌজায় বিক্রয় করা হয়েছে, এইসব বিষয়গুলো জানতে পারবেন। এবং কি আপনাকে আজকে পুরাতন দলিলের ডিটেলস বলে ছাড়বই, অর্থাৎ একটি পুরাতন দলিল আপনি হাতে নিলেই, যে কোনো সোনার দলিল আপনি হাতে নিলে ওই দলিলটি অনায়াসে পড়তে পারবেন। ওই দলিলটি পড়ে আপনি বিস্তারিত বুঝতে পারবেন, অন্যকেও বোঝানোর ক্ষমতা অর্জন হবে। আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন, পুরাতন দলিল পড়ার পদ্ধতি জেনে নিন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন। আপনি জানলেন আরেকজনকে এই পুরাতন দলিল পড়ার সুযোগ তৈরি করে দিন। পুরাতন দলিল বা যে কোনো দলিলের সব বিষয় পড়তে হবে এমন কিন্তু নয়। আজকে আপনাদের দেখিয়ে দিব একটি পুরাতন দলিল বা যে কোনো দলিলের কি বিষয় পড়তে হবে, কি বিষয় পড়লে আপনার জন্য হয়ে যাবে। প্রথমে বলে নিই, আপনি যে দলিলটি পড়বেন ওই দলিলের দুই পাশে দুইটি নাম্বার লেখা থাকবে। দেখেন এই দলিলের দুই পাশে দুইটি নাম্বার লেখা রয়েছে। এই দলিলের ডান পাশে যে নাম্বারটি লেখা রয়েছে 1413, এটি হচ্ছে দলিল নাম্বার। আর এই পাশে যে নাম্বারটি লেখা রয়েছে 1434, এটি হচ্ছে ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার। তাহলে আমরা প্রথমেই জেনে গেলাম যে দলিলের ডান পাশে যেটি থাকে এটি হচ্ছে দলিল নাম্বার, অর্থাৎ 1413 হচ্ছে দলিল নাম্বার। এরপর হচ্ছে দলিলের বাম পাশে যেটি থাকে এটা হচ্ছে ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার, এটি হচ্ছে 1413। এর পরবর্তীতে হচ্ছে এই দলিলটি কোন সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়েছে তা এখানে লেখা রয়েছে। দেখেন এই দলিলটি সাব রেজিস্ট্রি অফিস পরশুরামে রেজিস্ট্রি হয়েছে। এই দলিলটি কত সনে রেজিস্ট্রি হয়েছে তা আমরা কিভাবে জানব। দেখেন এই দলিলটি কত সনে রেজিস্ট্রি হয়েছে, এই দলিলটি 11/8/2002 সালে রেজিস্ট্রি হয়েছে, অর্থাৎ এই দলিলটির রেজিস্ট্রি সনটা আমাদের জানতে হবে। এর পরবর্তীতে হচ্ছে এই দলিলটি কোন প্রকৃতির দলিল, সাবকবলা দলিল, এওজ দলিল, হেবা দলিল, দান বিষয়ক ঘোষণাপত্র দলিল, অর্থাৎ একটি দলিল অনেক প্রকার হতে পারে। তাহলে আপনি যে দলিলটি পড়ছেন ওই দলিলটি কোন দলিল তা আপনাকে দেখতে হবে। এখন আমার হাতে যে দলিলটি রয়েছে এটি হচ্ছে সাবকবলা দলিল। এই দলিলে কতটুকু সম্পত্তি বিক্রয় করা হয়েছে তা কিন্তু এখানে লেখা রয়েছে। এই দলিলে 1 ঘন্টা সম্পত্তি বিক্রয় করা হয়েছে, অর্থাৎ 2%। এই দলিলের মূল্য কত, 5000 টাকা। তাহলে এখন আমাদের দেখতে হবে হচ্ছে এই দলিলের দাতাকে, গ্রহীতাকে। এখন প্রথমে যে নামটি থাকবে এটি হচ্ছে দলিল গ্রহীতার নাম, এর পরবর্তীতে যে নামটি থাকবে এটি হচ্ছে দলিল দাতার নাম, অর্থাৎ বিক্রেতার নাম হচ্ছে এটি হচ্ছে দলিল গ্রহীতার নাম। দেখেন এখান দিয়ে লেখা রয়েছে দলিল গ্রহীতার নাম হচ্ছে এটি, এর পরবর্তীতে এখান দিয়ে লেখা রয়েছে দলিল দাতার নাম হচ্ছে এটি। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম দলিল গ্রহীতার নাম, দলিল গ্রহীতার পিতার নাম, সাং কোথায় অর্থাৎ গ্রাম কোথায়, উপজেলা কোথায়, জেলা কোথায় তা আমরা এখানে পেয়ে গেলাম। এর পরবর্তীতে যেটি থাকবে এটি হচ্ছে দলিল দাতার নাম, এটাই হচ্ছে দলিল দাতার নাম। এখন আমরা এই দলিলের দাতাকে, গ্রহীতাকে জানলাম। এর পরবর্তীতে হচ্ছে এই দলিলের সব বিষয় পড়তে হবে এমন কিন্তু নয়। ধরেন আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত পড়লাম না, পড়ার দরকার নাই। এখন অনেক সময় দেখা যায় কি পুরাতন দলিলের ক্ষেত্রে এদিক দিয়ে এসে 25 বছরের মালিকানা ধারাবাহিকতা লেখে। এখন তখন আপনাকে এই বিষয়টা দেখতে হবে যে এখানে 25 বছরের ধারাবাহিকতা লেখা আছে কিনা। এখন দেখেন আমার এই দলিলের 25 বছরের ধারাবাহিকতা লেখা রয়েছে এখান থেকে শুরু করে। তাহলে আমি এখানে দেখলাম যে এই দলিলটি সে কিভাবে মালিক হয়েছে, বাংলাদেশ সরকারের অধীনে সে কিভাবে এই দলিলটি মালিক হয়েছে সে এখানে লিখে দিয়েছে, অর্থাৎ কত সনে কত নাম্বার দলিল মূলে সে এই দলিল মালিক হয়ে সে সম্পত্তি বিক্রয় করাচ্ছে তা এখান দিয়ে লেখা রয়েছে। অর্থাৎ আপনি যে কোনো দলিলের প্রথমে দাতা গ্রহীতার নাম দেখার সাথে সাথে এর পরবর্তী কাজ হচ্ছে 25 বছরের মালিকানা ধারাবাহিকতা দেখা, অর্থাৎ তিনি কিভাবে এই সম্পত্তিটি মালিক হয়ে সম্পত্তি বিক্রয় করেছে তা এখান দিয়ে লেখা রয়েছে। এখন দেখেন এখানে আপনারা পড়লেই জেনে যাবেন যে এই দলিলটি সে কিভাবে মালিক হয়ে সম্পত্তি বিক্রয় করেছে। এর পরবর্তীতে আপনাদের কাজ হচ্ছে ওই সম্পত্তির তফসিল, অর্থাৎ ওই সম্পত্তি কোন দাগে কতটুকু সম্পত্তি বিক্রয় করা হয়েছে, কোন মৌজায় বিক্রয় করা হয়েছে। এখন দেখেন এখানেও কিন্তু আমার মৌজার নাম রয়েছে, ঠিক একইভাবে এখানেও আমার মৌজার নাম রয়েছে। এখন এই মৌজার মধ্যে কতটুকু সম্পত্তি বিক্রয় করা হয়েছে তা আমি এখন দেখব। দেখেন এই সম্পত্তিটির সাবেক খতিয়ান এখানে লেখা রয়েছে, হাল খতিয়ান বা ডিফি খতিয়ান এখানে লেখা রয়েছে। এই দলিলের সাবেক দাগ হচ্ছে এগুলো। এখন এই দলিলের হাল দাগ হচ্ছে 422, এই দলিলের আরও দাগ রয়েছে 195, 196 দাগ, হাল দাগ হচ্ছে 399, অর্থাৎ বর্তমান দাগ
কতটুকু সম্পত্তি? মোট হচ্ছে 6 শতক সম্পত্তি। এখানে প্রথমে হচ্ছে 1 ডিসিম বিক্রয় করেছে, 5 শতকের আন্দরে সম্পত্তি বিক্রয় করেছে হচ্ছে মোট 1 ঘন্টা 2 শতাংশ। এটি হচ্ছে একটি দলিলের মূল বিষয়। পরবর্তীতে যেটি থাকবে এটি হচ্ছে স্বাক্ষর, অর্থাৎ এই দলিলটির যখন হয়েছে, যখন রেজিস্ট্রি হয়েছে তখন কে কে সাক্ষী দিয়েছে, অর্থাৎ এই দলিলটির যে দাতা কিনছে, গ্রহীতা বিক্রয় করছে, এই সম্পত্তিটি যখন রেজিস্ট্রি হচ্ছে তখন এই ব্যক্তি উপস্থিত থেকে এই স্বাক্ষরটি দিয়েছে। আর এটা হচ্ছে দলিল লেখকের স্বাক্ষর। এটাই লেখা থাকে। একটি দলিলের সব কিছু বিষয় আপনাকে পড়তে হবে, জানতে হবে এমন কিন্তু নয়। এর পরবর্তীতে দেখেন এটি হচ্ছে দলিলের হাত নকশা। যে কোনো দলিলের মধ্যে আপনি দেখবেন এরকম একটি হাত নকশা রয়েছে। এর পরবর্তীতে এটি হচ্ছে হলফনামা, এফিডেভিট। এটাই হচ্ছে একটি দলিলের মূল বিষয়। একটি দলিলের সব বিষয় পড়তে হবে, সব বিষয় জানতে হবে এমন কিন্তু নয়। আপনি যে কোনো দলিল এভাবে খুব সহজে পড়তে পারবেন। প্রথমে ভয়ভীতি আপনার কাজ করবে, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু কিছুদিন পর অর্থাৎ কয়েকটি দলিল পড়ার পর আপনার কিন্তু এই বিষয়ে সম্যক ধারণা হয়ে যাবে।